স্প্লিটিংটা মন দিয়ে দেখো। স্প্লিটিং তিনভাবে করতে হয়, কারণ তিন রকম সেন্টেন্সের যেমন জয়েনিং হয়। জয়েনিং করতে গেলে আমরা দেখেছি যতটুকু বলবো ততটুকু বোঝার ট্রাই করবে। সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয় আমরা জানি, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং হয় আমরা জানি, আর কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং হয় আমরা জানি। একই রকমভাবে স্প্লিটিং করার নিয়মও কিন্তু তাই। স্প্লিটিংকে সংক্ষেপে আমরা বলতে পারি এসপি, তাই তো? স্প্লিটিং করতে গেলে তোমাকে সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং করতে হবে। আগের দিন মানে বলেছিলাম যে কিভাবে করতে হয়। মূলত মানে একটা বড় সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করতে হবে, তাই তো? আজকে আমরা সিম্পল সেন্টেন্সের কিছু স্প্লিটিং করব। কোন সেন্টেন্সের করব? সিম্পল সেন্টেন্সের। এক নাম্বার সেন্টেন্স যদি আমরা লিখি, আমাদের মনে আছে হয়তো জয়েনিং করার সময় পার্টিসিপল দিয়ে জয়েনিং করেছিলাম, মনে আছে? মনে আছে তো প্রত্যেকের? আজকে আমরা করব পার্টিসিপল দিয়ে স্প্লিটিং। যেগুলো পরীক্ষায় বেশি দেয় সেগুলোই করতে হবে। দেখি একটা সেন্টেন্স লিখি, ওপেনিং দ্য বক্স লীলা ফাউন্ড দ্য চেইন। লীলার মা যদিও চেনটা পেয়েছিল, কিন্তু আমরা এখানে অ্যাজ এ গ্রামার হিসেবে দেখতেই পারি। তাহলে আমি কি করে বুঝলাম এটা পার্টিসিপল দিয়ে রয়েছে? এই যে ওপেনিং আছে, তাই না? তাহলে এই ধরনের বাক্যকে দুটো বাক্যে কি করে পরিণত করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্রথমত দেখো, একটা বাক্য কিন্তু অলরেডি কমপ্লিট পড়ে আছে। কোনটা বলো তো? লীলা ফাউন্ড দ্য চেইন। তাহলে আমরা দ্বিতীয় বাক্যটা লিখে নিতেই পারি, লীলা ফাউন্ড দ্য চেইন। খুবই সোজা। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে লীলা, তো তাহলে এই বাক্যে আমাদের একটা সাবজেক্ট দরকার, কে? লীলা। এই ওপেনিং এর মূল ভার্বটা কি? ওপেন, কিন্তু এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্স, ওপেন্ড। তারপরে কি পড়ে আছে? দি বক্স। তাহলে লীলা ওপেন দ্য বক্স, লীলা ফাউন্ড দ্য চেন। তাহলে একই সেন্টেন্সে দুবার কি লীলা লীলা লেখার প্রয়োজন আছে? তাহলে এখানে আমি কি লিখতে পারি? শি। কি লিখতে পারি? শি। স্যার বা দাদা, লীলা লিখলে কি কেটে দেবেন? না, কাটবে না। কিন্তু তুমি তো প্রোনাউন জানো, তাহলে কেন তুমি এখানে শি লিখবে না? আবারও বলি কিভাবে করলাম। দ্বিতীয় বাক্য অলরেডি পড়ে আছে। প্রথম বাক্য তৈরি করতে গেলে এই মূল ভার্বটার সঙ্গে এই টেন্স অনুযায়ী করতে হবে। দরকার একটা সাবজেক্টের, সাবজেক্ট এখান থেকে ধার করে নিলাম, তো পার্টিসিপল দিয়ে হলো। একটা দিচ্ছি, তোমরা এখনই করো দেখি। নোটিসিং এ জায়েন্ট the children went out. Noticing the giant, the children went out. এটা করো তোমরা, বা এক্ষুনি আমায় বলো কি হবে উত্তরটা। The children noticed a giant. The children noticed a giant. Full stop. They, children অনেকেই, they went out. তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? এই বাক্যের সাবজেক্টটাকে আমি ধার করব, the children noticed a giant, ফুল স্টপ দিয়ে they went out. অনেকেই তো, শিশুরা অনেকে, চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন। বোঝা গেল বিষয়টা? খাতায় লিখে নাও ফটাফট। এইবার দেখো সেকেন্ড নিয়ম, মানে পার্টিসিপেলে যদি অনেক সময় এমন তুমি দেখতে পাবে বিং দিয়ে সেন্টেন্স থাকে। বিং সারপ্রাইজড, দে ডিড নট স্পিক এ ওয়ার্ড, বা দে ডিড নট স্পিক। তাহলে দ্বিতীয় বাক্যটাকে আমি লিখে নিই আগে, দে ডিড নট স্পিক।
খুব ভালো কথা। তাহলে এই বাক্যে সাবজেক্টটাকে ধার করবো তো, তাহলে কে এটা? দে। এই বিংয়ের এইখানে আমরা জানি বিংয়ের এখানে হয় তোমার অ্যামিজার ছিল, নয় তোমার কি ছিল? ওয়াজ ওয়্যার ছিল। এবার তোমরা বলো এখানে কি হবে? ওয়াজ হবে না ওয়্যার হবে না অ্যাম হবে না ইজ হবে? এটা কোন টেন্সে আছে বাবা? পাস্ট টেন্সে আছে। তাহলে এটাও তো পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স নয়, এটা ভার্বের থার্ড ফর্ম। দে এইটা দেখে তুমি বুঝলে যে এইটা পাস্ট টেন্সে আছে, তার মানে এগুলোর কোনো জায়গা নেই। জায়গা কার আছে? ওয়াজ অথবা ওয়্যারের। তাহলে দে তো অনেকে, তাহলে কি ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার। তাহলে দে ওয়্যার পড়ে আছে কি? সারপ্রাইজড, ফুল স্টপ, দে ডিড নট স্পিক। কিছু কঠিন না। তার মানে যেখানে আমি বিং দেখব সেখানে আমার কি করতে হবে? সেখানে আমার অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার আনতে হবে। প্রেজেন্ট টেন্সে অ্যামিজার আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। যদি আমরা পার্টিসিপেলটা বুঝে যাই তাহলে আজকে আমরা বুঝবো নমিনেটিভ অ্যাবসোলিউট, সেটা দিয়ে কিভাবে তোমার স্প্লিটিং করতে হয় সেটা তোমাকে বুঝতে হবে। এটা কি বোঝা গেল? তাহলে কোনো কোনো জায়গায় ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব থাকে, কোথাও কোথাও আবার বি ভার্ব বা তার জায়গায় বিং থাকে। করলাম। একটা করতে না দিলে তোমাদের ক্লিয়ার হবে না। বিং puzzled, she said nothing। বলো উত্তর কি হবে? আমি লেখার টাইম দেবো, আগে তোমরা উত্তরটা বলো। being puzzled, she said nothing। she was puzzled, full stop, she said nothing। ভেরি ইজি দাদা। পরীক্ষায় কিন্তু এত সহজ দেয় না, পরীক্ষায় সেন্টেন্সটা সহজই দেয়। প্রবলেম হচ্ছে আমরা সেন্টেন্সটার মানেটা বুঝি না। আমরা যেহেতু এই শব্দগুলো অনেকবার শুনেছি তাই মানেটা বুঝতে পারি। পরীক্ষায় তোমার তো এবছর সুবিধা, কারণ তোমাকে নোন সেন্টেন্স দেবে, প্রয়োগ মানে তোমাকে পরিচিত সেন্টেন্স তোমার পরীক্ষা দেবে। ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। দুটো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট নিয়মে আমরা যাব। তোমরা কি লিখে নেবে তো? লিখে নাও। নেক্সট নিয়মে যাব আমরা। যেহেতু আমরা পার্টিসিপল শিখেছি, একটুখানি নেক্সট নিয়ম পার্টিসিপলের মতনই। দেখো, সেটাকে আমরা বলি নমিনেটিভ অ্যাবসোলিউট। কি বলি? কথাটা শুনতে যতটা কঠিন, বিষয়টা ঠিক উল্টো, অনেক সোজা। একটু লক্ষ্য করে দেখো, আগের সেন্টেন্সে সাবজেক্ট দুটো একই ছিল, মানে ব্যক্তি দুটো একই ছিল, ছিল কি না? চিলড্রেন থাকলে এখানেও চিলড্রেন ছিল। যদি ওইখানে কারো নাম দেওয়া থাকতো ওইখানে তার নামের প্রোনাউন লিখেছিলাম। এইখানে একটুখানি সাবজেক্টটা চেঞ্জ হবে। দেখি, আমরা করেছিলাম ক্লাস 10-এ, দ্য সান হ্যাভিং রাইজেন, the fog disappeared। the sun having risen, the fog disappeared। এখানে লক্ষ্য করো দুখানা সাবজেক্ট আছে। এটাকে যদি আমরা বলি সাবজেক্ট 1, এটাকে আমরা কি বলতে পারবো? সাবজেক্ট 2। আগেরটায় কটা সাবজেক্ট ছিল? সবাই একটু একসঙ্গে বলি। একটা সাবজেক্ট ছিল। এখন কটা সাবজেক্ট আছে? দুটো, কিন্তু কাজ দুটো একই সঙ্গেই হয়। আমি বাক্সটা খোলার পর আমি চেনটা খুঁজে পেয়েছি, একসাথে কাজটা হয়েছে, বা একটার পর একটা হয়েছে। এখানেও একটার পর একটা হয়েছে। সূর্য উঠেছে, কুয়াশা চলে গেছে, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা, কিছুই না। যদি সাবজেক্ট আলাদা থাকে এবং বাক্যের মধ্যে হ্যাভিং অথবা বিং, বিং কোথায় থাকবে? যেখানে অ্যামিজার থাকবে। তাহলে আমি কি করব? প্রথমত হচ্ছে হ্যাভিং লেখা যাবে না, তাহলে উত্তরটা কি হবে? দ্য সান রাইজেন হবে না। রাইজেন এসছিল, এখানে হ্যাভিং এসছিল, তাই। এটা কোন টেন্সে আছে?
V2 মানে পাস্ট টেন্স, তাহলে রাইজের পাস্ট টেন্স কি? রোজ। দ্য সান রোজ। দ্বিতীয় বাক্য তো বসেই আছে চুপচাপ করে, দ্য ফগ ডিজ অ্যাপিয়ার্ড। যখন গ্রামার শিখতে হয় ব্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরপরে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট দেওয়া হবে, কোনো সমস্যা নেই। জাস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। বিষয়টা কি কঠিন লাগলো? কখন করলাম? যখন সাবজেক্ট দুটো রাহুল আলাদা হলো। ক্লিয়ার? ওকে, লিখে নাও তোমরা। আচ্ছা, লেখার আগে আরেকটা উদাহরণ একটু বুঝে নিই। আরেকটা উদাহরণ, যদি কোনো বাক্যের মধ্যে বিং থাকে, দেখো, হি বিং টায়ার্ড, TIRED, his mother helped him। দেখো, মূলত হচ্ছে এই বাক্যের সাবজেক্ট দুটো আলাদা। ব্যাপারটা বুঝতে পেরেছো? সাবজেক্ট দুটো আলাদা। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এই বিং এর জায়গায় কি হবে? ওয়াজ। তাহলে হি ওয়াজ টায়ার্ড, ফুল স্টপ, হিজ মাদার হেল্পড হিম। কোনো কঠিন কিছু নেই। আগের বাক্যে সাবজেক্ট দুটো এক ছিল, তাই দ্বিতীয় বাক্য লেখার পরে মূল ভার্বের যেটা ছিল পাস্ট টেন্সে আইএনজি যুক্ত শব্দটাকে আমি পাস্ট টেন্স করে দিয়েছি, যা আছে তাই লিখেছি। এখানে হ্যাভিং তুলে দিয়ে একই রকমভাবে মূল ভার্ব দেখে দেখে আমি এটাও পাস্ট টেন্স করে দিয়েছি। ভেরি ইজি, জাস্ট থিঙ্ক ইট ইজি, তাহলে ইজি হয়ে যাবে। লিখে নাও তোমরা। ওকে, পরবর্তী নিয়মে, এটাই আজকের জন্য লাস্ট নিয়ম, 3টে করে নিয়ম আমরা শিখব। পরবর্তী যে নিয়ম সেটা হচ্ছে, তোমরা অনেকেই শুনেছো নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন দিয়ে আমরা জয়েনিং করেছিলাম, জয়েনিংও কাজে লাগে, স্প্লিটিংয়ের ক্ষেত্রেও বুঝে নেওয়াটা উচিত। আমরা সেই গান্ধীজি নিয়ে বলেছিলাম, গান্ধীজি কমা দিয়ে লিখেছিলাম তার পরিচয়। তার পরিচয় কি? দি ফাদার অফ নেশন। আসলে গান্ধীজিকে আমারও পছন্দ হয় না, কিন্তু কি করব। গান্ধীজি দ্য ফাদার অফ নেশন, কমা দিয়ে ফট এগেনস্ট দ্য ব্রিটিশ। যদিও জীবনে লড়াই করেনি, ওই চেহারায় কে লড়াই করে? ব্রিটিশরা একত্রিত হয়ে যদি কেউ গ্যাস বোমাও ছেড়ে দেয়, এগেইনস্ট দি ব্রিটিশ। দেখে নাও তাহলে নাউন ইন অ্যাপোজিশন, এটার মানে হচ্ছে, দেখো, যে ব্যক্তি গান্ধীজি সে ব্যক্তি ফাদার অফ নেশন। এই দুটো নাউনকে আমি কি করলাম? পাশাপাশি বসালাম। এবার এই বাক্যটিকে আমার দুটো বাক্যে পরিণত করতে হবে। তো আমি কিভাবে করব? খুব সোজা। এই যে কমা দেখতে পাচ্ছ না, এই কমার জায়গায় তুমি লেখো গান্ধীজি ওয়াজ দ্য ফাদার অফ নেশন, ফুল স্টপ। এই কমার জায়গায় তুমি লিখবে গান্ধীজির ছেলে নামে, ধুতি পরে, নিশ্চয়ই ছেলে, হি ফট এগেনস্ট দ্য ব্রিটিশ। তাহলে আমার কাজ কি? এই দুটো কমা। তাহলে প্রথম কমায় তোমাকে কি লিখতে হবে? হয় ওয়াজ নয় ওয়্যার, অথবা তোমাকে লিখতে হবে অ্যাম, ইজ, আর। আর দ্বিতীয় কমায় তোমায় কি লিখতে হবে? হি অথবা শি। ব্যাস, এইটুকুনি কাজ তুমি পারবা না? ভেরি সিম্পল। আরেকটা তোমাদেরকে করতে দিচ্ছি, লেখো তোমাদের টেক্সচুয়াল। হ্যাঁ, লীলা কমা দিয়ে, লীলা কমা দিয়ে এ 5 year, লীলা কমা দিয়ে এ 5 year old girl, GIRL, girl of Shiva Shankar, SIVASANKER, শিবা শঙ্কর। আবার কমা দাও, লাইকড সিদ্ধা দি মোস্ট, লাইকড সিদ্ধা দি মোস্ট,
SIDDA দি মোস্ট। বলো আগে উত্তরটা মুখে বলে নাও। লীলা এ 5 year গার্ল অফ, মাঝখানে একটা জিনিস বাদ গেল, লীলা ওয়াজ এ 5 year গার্ল অফ শিবাশঙ্কর, ফুল স্টপ, তারপরে কি লিখবো? শি লাইক সিদ্ধা দি মোস্ট। ইজ ইট সো টাফ? প্রথম কমায় তোমাকে লিখতে হবে অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার। তোমাদের ক্লাস 11-এ সবাই ওয়াজ ওয়্যারটাই দিয়ে দেবে। দ্বিতীয় কমায় তোমায় কি লিখতে হবে? হি অথবা শি। খুব সোজা। তাহলে আজকের ভিডিওতে আমরা আজকের সেশনে 3টে রকম গ্রামার শিখলাম স্প্লিটিং করার। 3 রকম গ্রামার শিখেছি আমরা স্প্লিটিং করার। 1 নম্বর পার্টিসিপল দিয়ে কি করে করব, 2 নম্বর নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে কি করে করব, 3 নম্বর নাউন ইন অ্যাপোজিশন দিয়ে কি করে করব। আস্তে আস্তে শেখো, দেখবে অনেকটা সিলেবাস কভার আপ হয়ে যাবে। আমরা সেদিনকে ক্লাস শুরু করলাম তাই না? আমাদের কি কি শেষ? সিক্রোস শেষ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ শেষ, আমাদের ওইদিকে কি শেষ? কর্মা শেষ, লীলাস ফ্রেন্ড শেষ, 4টে গল্প কবিতা শেষ, একটা ব্রড কোশ্চেন শেষ, আর একটা ব্রড কোশ্চেন আজকে শেষ হয়ে যাবে। সেই দিনকে শুরু করলাম। আমি তো বলছি ইংরাজি সবার আগে শেষ হয়ে যাবে, আর 11-এ সব থেকে ভালো লাগবে ইংরাজি। তোমরা যারা আর্টস নিয়েছো দর্শন টর্শন ভালো লাগবে না, গ্যারান্টেড। ইংলিশের মতো ইন্টারেস্টিং, এই জিমি ভ্যালেন্টাইন কত ইন্টারেস্টিং একটা স্টোরি, সিক্রোস কি দারুণ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা পাবো। গ্রামারটা খুব স্ট্রংলি শেখো এখন, বোঝা গেল?